এবার যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পাশে দাঁড়ালো বন্ধু দেশ রাশিয়া। ধারণা করা যাচ্ছে রাশিয়া ও ইরানের এক হওয়াতে এবার নাস্তানাবুদ হবে যুক্তরাষ্ট্র প্রশাসন। বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধতার আহ্বান জানালেন ইমাম খামেনি। একমাত্র ঐক্যবদ্ধতাই হতে পারে মুসলিমদের মুক্তির পথ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গাজা হামলায় বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে ইসরায়েল, দিতে হচ্ছে চরম মূল্য। ধারণা করা হচ্ছে এই ক্ষতিতেই অর্থনৈতিকভাবে পঙ্গু হতে যাচ্ছে বর্বর ইসরায়েল। এবার যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পাশে দাঁড়ালো বন্ধু দেশ রাশিয়া। ধারণা করা যাচ্ছে রাশিয়া ও ইরানের এক হওয়াতে এবার নাস্তানাবুদ হবে যুক্তরাষ্ট্র প্রশাসন। নিষেধাজ্ঞা, শুল্ক আরোপ সবকিছু করেও যুক্তরাষ্ট্রকে আর বাঁচাতে পারবে না ডোনাল্ড ট্রাম্প। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রাশিয়া। একই সঙ্গে মস্কো সতর্ক করেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেললে তা ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হতে পারে। 4 এপ্রিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের সামরিক হামলা চালানো হবে। এরপরই ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে রাশিয়া জানিয়েছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া অবৈধ ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি গোটা বিশ্বকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এসব হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া ও ইরান ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। যদিও এতে পারমাণবিক প্রতিরক্ষার কোনো শর্ত নেই, তবে উভয় দেশ একমত যে যদি এক পক্ষ আক্রান্ত হয় অন্য পক্ষ আক্রমণকারীকে কোনো সহায়তা দেবে না। আর এতেই স্পষ্ট হয়ে উঠেছে রাশিয়া ইরান এক হয়ে রাতের ঘুম হারাম করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। নাজমা, মাই টিভি। বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধতার আহ্বান জানালেন ইমাম খামেনি। একমাত্র ঐক্যবদ্ধতাই হতে পারে মুসলিমদের মুক্তির পথ। বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি এক ইসলামিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করে মুসলিম বিশ্বের মজবুত ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। ইসলামী বিপ্লবের নেতা হিসেবে ইমাম খামেনি মনে করেন, মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা করা এবং বিভাজন, মতবিরোধ এড়ানো শুধুমাত্র শয়তানি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা নয়, বরং মুসলিম বিশ্বের হারানো অধিকার ও স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে। এ সময় খামেনি 1990 সালের 14 এপ্রিল বিশ্ব আহলে বায়েতের সম্মেলনে মুসলিম ঐক্যকে উল্লেখ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্রের মূল বিষয় হলো মুসলিম ঐক্য। মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্যের অর্থ হলো তারা একে অপরকে সহায়তা করবে এবং মুসলিম বিশ্বের স্বার্থে একত্রিতভাবে কাজ করবে। তাদের সম্পদ ও শক্তি কখনোই একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। 1995 সালের 15 আগস্ট বিপ্লবী প্রতিনিধিদের সাথে বৈঠকেও মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মানে হলো তারা একে অপরকে সাহায্য করবে এবং মুসলিম বিশ্বের প্রতিটি সমস্যায় একত্রিতভাবে এগিয়ে যাবে বলেও জানিয়েছিলেন খামেনি। এছাড়াও 1999 সালের 2 অক্টোবর ঈদুল ফিতর উপলক্ষে এক সরকারি বৈঠকে ইমাম খামেনি শত্রুদের প্রচেষ্টা সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে বলেন এবং ইসলামী বিশ্বের ঐক্যকে শক্তিশালী করার জন্য নিজেদের ঐক্য রক্ষা করার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, শত্রু ইসলামী আন্দোলনের সামনে দুর্বল, তাই তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ, বিভিন্ন আক্রমণ এবং মুসলিম জাতিগুলোকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। মুসলিমদের ঐক্য বজায় রাখতে হবে যাতে শত্রুর কোনো ষড়যন্ত্র সফল না হয় বলে উল্লেখ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটি যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক আরোপ বাতিল করার আহ্বান জানিয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং যদি যুক্তরাষ্ট্র এই অন্যায্য শুল্ক বাতিল না করে তাহলে বেইজিং উপযুক্ত প্রতিক্রিয়া দেবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একতরফাভাবে তথাকথিত পারস্পরিক শুল্ক আরোপ করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে পরিপন্থী এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈধ অধিকার ও স্বার্থের মারাত্মক ক্ষতি করছে। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির ঘোষণার পরই এই প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বিশ্লেষকদের মতে এটি শতাব্দীর অন্যতম কঠোর শুল্ক বৃদ্ধি। এর আগে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া এই শুল্ক নীতিকে আত্মঘাতী দুর্বৃত্তপনা বলে উল্লেখ করে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্যকে প্রতিশোধমূলক খেলায় পরিণত করেছে। স্থানীয় সময় 2 এপ্রিল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক কাঠামো ঘোষণা দেন। নতুন কাঠামো অনুযায়ী অধিকাংশ দেশের উপর 10% থেকে 50% পর্যন্ত শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও এই তালিকা থেকে বাদ পড়েনি। নতুন শুল্ক ব্যবস্থায় চীনের ওপর 34% শুল্ক আরোপ করা হয়েছে, যা দেশটির অর্থনীতির উপর বড় প্রভাব ফেলবে। নাজমা, মাই টিভি। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এই হামলা এতটাই ভয়াবহ হচ্ছে যে নিজ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে গাজাবাসীরা। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘণ্টায় অন্তত 112 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজা সিটির একটি স্কুলে বোমা হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 27 জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্কুলটি বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। জাতিসংঘ জানিয়েছে, গাজার 2/3 এলাকায় এখন আর কোনো নিরাপত্তা অঞ্চল নেই। এর ফলে গাজার হাজার হাজার মানুষ আরও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে রাফা শহরের দিকে ইসরায়েলি বাহিনীর অগ্রসরমান অভিযানের কারণে সেখানে নতুন করে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েল এই শহর দখল করতে চায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। একই সঙ্গে গাজা শহরের তুফা এলাকায় একটি স্কুলে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করছে তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, যদিও বাস্তবে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ নাগরিকরা। ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চলেছে। উত্তর গাজার সেজায়া থেকে বাসিন্দাদের সরে যেতে হুমকি দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে অনেকেই হেঁটে, গাধার গাড়ি, মোটরসাইকেল কিংবা ছোট ভ্যানে করে পালিয়ে যাচ্ছেন। কেউ জানে না কোথায় শেষ এই নৃশংসতার। নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রভাব বিশ্বব্যাপী অর্থনীতিতে ব্যাপকভাবে পড়তে শুরু করেছে। ধারণা করা হচ্ছে খুব দ্রুতই বাণিজ্য যুদ্ধের মুখোমুখি হবে বিশ্ব। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের চার্ট ঘেটে দেখা যায়, হঠাৎ করে শুল্ক আদায়ের পরিমাণ অতীতের যে কোনো সময়কে ছাপিয়ে গেছে। এমনকি 1930-এর দশকে সুরক্ষামূলক অর্থনীতির সময়কেও পেছনে ফেলে দিচ্ছে এই বৃদ্ধির হার। এই নতুন শুল্কনীতি অনুসারে আমদানিকৃত সব পণ্যের উপর 10% হারে সর্বজনীন শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হচ্ছে 4 এপ্রিল রাত থেকে। পাশাপাশি যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে, অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে বেশি রপ্তানি করে কিন্তু তুলনামূলকভাবে কম আমদানি করে, তাদের উপর আরও অতিরিক্ত পাল্টা শুল্ক চাপানো হয়েছে। বিশেষ করে এশিয়ার দেশগুলোর উপর আরোপিত শুল্ক এতটাই বেশি যে তা এই অঞ্চলে হাজার হাজার ব্যবসা, কলকারখানা ও পুরো সরবরাহ ব্যবস্থার বিপর্যয় ডেকে আনতে পারে। বড় বড় বৈশ্বিক কোম্পানির জটিল সাপ্লাই চেইন তাৎক্ষণিকভাবে ভেঙে পড়তে পারে এবং অনেকেই বিকল্প হিসেবে চীনমুখী হতে বাধ্য হবে। হোয়াইট হাউস দাবি করছে, এই শুল্কনীতির লক্ষ্য কর কমানো নয়, বরং এটি জাতীয় জরুরি অবস্থা মোকাবেলার জন্য একটি পদক্ষেপ। যদিও কেউ কেউ মনে করছেন এই শুল্ক ও করের মধ্যে সামঞ্জস্য আনার চেষ্টার অংশ। এই শুল্ক আরোপের বাস্তব প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। শেয়ার বাজারে ধস নেমেছে, বিশেষ করে এশিয়া অঞ্চলে। একই সঙ্গে পোশাক, খেলনা ও ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়ার আশঙ্কাও জোরালো হচ্ছে। সব মিলিয়ে ধারণা করা যাচ্ছে, একটি অবাঞ্ছিত বাণিজ্য যুদ্ধ এড়ানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। গাজা হামলায় বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে ইসরায়েল, দিতে হচ্ছে চরম মূল্য। ধারণা করা হচ্ছে এই ক্ষতিতেই অর্থনৈতিকভাবে পঙ্গু হতে যাচ্ছে বর্বর ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়েছে কলম্বিয়া। এর অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটি সুইডেনের সামরিক প্রযুক্তি কোম্পানি সাব থেকে 24টি গ্রিপেন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ঘোষণা দিয়েছে। সম্প্রতি সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কলম্বিয়ার সঙ্গে যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আলোচনা চলছে এবং এটি খুব শীঘ্রই কার্যকর হবে।
কলম্বিয়ার এয়ার স্পেস ফোর্সের প্রধান কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা বলেন, সাবের সঙ্গে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, তবে আলোচনায় 24টি বিমান কেনার সম্ভাবনা থাকলেও চূড়ান্ত সংখ্যাটি কম হতে পারে। বর্তমানে কলম্বিয়ার কাছে 22টি ইসরায়েলের তৈরি কফির যুদ্ধবিমান রয়েছে, যেগুলো 1980 সালের দশকে কেনা হয়েছিল। এই বিমানগুলো রক্ষণাবেক্ষণ কেবল ইসরায়েলি কোম্পানির মাধ্যমেই সম্ভব। এয়ারফোর্স প্রধান জানান, গেরিলা ক্যাম্পে আক্রমণের এসব বিমান অতীতে ব্যবহার করা হয়েছে এবং এখনো চলছে, তবে নতুন বিমান আসলে পুরনোগুলো ধাপে ধাপে প্রতিস্থাপন করা হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নেতৃত্বাধীন সরকার বর্তমানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সুইডেনের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করছে, তবে সুইডিশ কোম্পানির সঙ্গে চুক্তির প্রধান সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। আর এই ধারণা থেকেই স্পষ্ট হচ্ছে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইসরায়েলের বাণিজ্য, যা থেকে তৈরি হতে পারে ইসরায়েলি অর্থনীতির পঙ্গুত্ব। নাজমা, মাই টিভি। হুমকি ধমকি বা হুঁশিয়ারি দিলেও রাশিয়ার ওপর কোনো শুল্ক আরোপ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন তিনি এমনটা করলেন, কেনই বা তার শুল্ক নীতিতে রাশিয়া ব্যতিক্রম অবস্থানে, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তাহলে কি ট্রাম্প শুধুমাত্র মুখে মুখে এতদিন রাশিয়াকে ভয় দেখাচ্ছিল, অথচ তার অন্তরে ছিল রাশিয়ার জন্য ভালোবাসা? নাকি সব জল্পনা কল্পনাকে ছাপিয়ে ভবিষ্যতে আসতে পারে ট্রাম্পের নতুন কোনো চাল? দীর্ঘ জল্পনার পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের উপর 10% বেসলাইন কর আরোপের ঘোষণা দিয়েছে। তার নতুন পারস্পরিক শুল্ক পরিকল্পনার ফলে বৈশ্বিক বাণিজ্য সংঘাত আরও তীব্র হয়েছে, যা উচ্চ মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনীতির স্থবিরতার শঙ্কা বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের উপর নতুন শুল্কের বিস্তারিত তুলে ধরেন, তবে এই বিস্তারিত তালিকা থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে তালিকা থেকে রাশিয়াকে বাদ দেওয়া অনেকটা অবাক করেছে, কারণ ট্রাম্প আগে ঘোষণা করেছিলেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যর্থ হলে তিনি রাশিয়ার তেলের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবেন। এছাড়া গত সপ্তাহে ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন ইউক্রেন ইস্যুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর খুবই রাগান্বিত এবং বিরক্ত। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সংবাদ মাধ্যম অক্সিওসকে জানান, রাশিয়ার শুল্ক তালিকায় নেই কারণ মার্কিন নিষেধাজ্ঞাগুলো ইতিমধ্যে দেশটির সঙ্গে অর্থবহ বাণিজ্য বাধাগ্রস্ত করছে, তবে এর পেছনে আর কোনো কারণ আছে কিনা তা এখনো জানা যায়নি। মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক, কিন্তু বন্ধু ডোনাল্ড ট্রাম্প থাকতে তার এই সরে আসা নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন? মার্কিন প্রশাসনের অভ্যন্তরে কি এমন কোনো কিছু ঘটেছে যে তার জন্য ইলন মাস্ক সরে যাচ্ছেন? মার্কিন সরকারের ব্যয় হ্রাস বিষয়ক বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE থেকে সরে যাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের 2 এপ্রিল মাস্কের দায়িত্ব ছাড়ার বিষয়টি অবহিত করেছেন। মাস্কের এই নিয়োগ 4 মাসের জন্য ছিল, তবে তিনি মেয়াদ পূর্ণ করে যাবেন নাকি তার আগেই পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার মেয়াদ আগামী মে মাসের শেষ দিকে শেষ হওয়ার কথা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব ছাড়লেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু ও পরামর্শক হিসেবে সঙ্গে থাকবেন। পাশাপাশি তিনি বলেন, DOGEর অনেক কাজ এখনো বাকি রয়েছে। ইলন মাস্ক সংস্থাটি ছেড়ে গেলেও এর কার্যক্রম অব্যাহত থাকবে। মূলত ইলন আমার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের একজন বন্ধু ও পরামর্শক হিসেবেই থাকবেন। অন্যদিকে ক্ষমতা গ্রহণের পর থেকে খরচ কমানোর উদ্যোগ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করেছেন। এতে ক্ষতিগ্রস্ত অনেকে আদালতের শরণাপন্ন হয়েছেন, যার ফলে বর্তমানে এ নিয়ে আইনি লড়াইও চলছে। এছাড়া খরচ হ্রাসের অংশ হিসেবে দাতব্য সংস্থা USAIDর কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।